ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনে তফসিল জানালেন ইসি সানাউল্লাহ। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। সচিবালয়ে প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনকে সঠিকভাবে কাজ করার নির্দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলছে বিএনপি। সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা। এবং স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে সরকার বললেন অধ্যাপক সাইদুর। সেপ্টেম্বরেই ৬,০০০ চিকিৎসক নার্স নিয়োগের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন কার্যালয়ে সিইসির সভাপতিত্বে দিনব্যাপী কমিশন সভা শেষে একথা বলেন তিনি। এতে আরপিও সংশোধন, প্রবাসীদের ভোটদান পদ্ধতি ও প্রার্থীদের আচরণবিধি নিয়ে আলোচনা হয়। সুরাইয়া মুনির রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন সভার সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দিনব্যাপী বৈঠকে পোস্টাল ব্যালট পেপার, আরপিও ও প্রবাসীদের ভোট নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসীদের কাছে সিম্বল ব্যালট যাবে, তাদের ভোট হবে পোস্টাল ব্যালটে। বাংলাদেশি ভোটার যারা আছেন তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। যে রেজিস্ট্রেশন প্রসেসে একটু সময় লাগবে বিধায় এটা আমরা আগে থেকে শুরু করব। এখানে আনুমানিক ৩ সপ্তাহ সময় দেওয়া হবে। ৫০০ টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও ১-২০০ টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি ৬ থেকে ৭ কোটি টাকা প্রত্যেক ১ লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। কারো প্রার্থিতা বাতিল হলে তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে। এ সময় এআই প্রযুক্তিতে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ইসি সানাউল্লাহ। এআই নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান কাজ হল আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের প্রশাসনকে সঠিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। শামীউজ্জামান চৌধুরী রিপোর্ট। গেল ৫ আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর পুরো দেশ এখন নির্বাচনী ডামাডোলে ব্যস্ত। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বৃহস্পতিবার সকালে সচিবালয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২.৫ ঘন্টার বেশি সময় ধরে চলে এ বৈঠক। নির্বাচন সামনে রেখে এতে নানা নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনেই সরকারের প্রথম ও প্রধান কাজ বলে জানান প্রধান উপদেষ্টা। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ৮ই আগস্ট ২০২৪ থেকে ৩১শে জুলাই ২০২৫ পর্যন্ত ৩15টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি।
যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ প্রশাসনকে সঠিকভাবে কাজ করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলেও জানান প্রেস সচিব। 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জন আকাঙ্ক্ষা ধারণ করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দেশের মানুষ গত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি অভিযোগ করে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনও প্রত্যাশা করেন দলটির নেতারা। রাজধানীর উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পরিবারে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তাকালে বিমানের রানওয়ের আশপাশে বহুতল ভবন নির্মাণের সমালোচনাও করেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর বাউনিয়া এলাকা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিম সামিরের পরিবারের খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান সহ মহানগরীর নেতারা। এই সময় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকারি নির্দেশনা না মেনে বিমানের রানওয়ের আশপাশেই উঁচু ভবন নির্মাণ করা হচ্ছে। এখনকার যুদ্ধ বিমান কত আধুনিক, তার পরিচালনা পদ্ধতি সবকিছুই আলাদা। অথচ এই পুরোনা ভাঙ্গাচোরা বিমান নিয়ে প্রশিক্ষণ নিয়ে তারা তো আমাদেরকে খালি খুন করলো না, তার নিজেরাও তো মারা গেল। এদিকে উত্তরার দিয়াবাড়ি শুক্রভাঙ্গা এলাকায় মাইলস্টোনের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত মাসুমার ছেলে আব্দুল্লাহর পড়াশোনার দায়িত্ব নিয়েছে বলে জানান আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এই পরিবারটি যখন কেউ দেখছিলেন তখন জনাব তারেক রহমান আমাদের পাশে আছেন। এই সময় বিগত আওয়ামী লীগ সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছে, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি। আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরে ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারত, তাহলে আজকে মাইলস্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়ায় ডক্টর ইনুসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি একটি স্বচ্ছ নির্বাচনও প্রত্যাশা করেন রিজভী। আমি ধন্যবাদ জানাই যে জনগণের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে তিনি ধারণ করে তিনি রমজানের পূর্বেই নির্বাচন ঘোষণা করেছেন। আমি মনে করি তিনি শুধু রাজনৈতিক দল নয়, জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। আরো জানাচ্ছেন কাজী পাপ্পু। আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে 6 তরুণের লাশ, যাদের একজন তখনও জীবিত। শেখ হাসিনা সরকারের পতনের দিন এমন বর্বরতায় মেতেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার আগে 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করা হয়। মানবতা বিরোধী অপরাধের সেই মামলায় ট্রাইব্যুনাল 2 বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানি হয়। এই সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি আরাফাত হোসেন সহ 8 আসামি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। আজকে প্রসিকিউশনের পক্ষে চার্জ হিয়ারিং আমরা কমপ্লিট করেছি। ডিফেন্স সময় চাওয়ায় অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে আগামী 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট ডিফেন্সের শুনানির এবং তাদের কিছু আবেদন আছে সেই আবেদনগুলো শুনানির জন্য দিন ধার্য করেছে। 6 জনকে এবং 4 তারিখে একজনকে, এই 7 জনকে হত্যা করা হয়েছে। দ্যাট ইজ
একটা অফেন্স। আরেকটি অফেন্সের বর্ণনা আমরা দিয়েছি, সেটা হলো হত্যার পরে অথবা জীবিত অবস্থায় এই 6 জনকে যে পুড়িয়ে তাদের শরীর বিকৃত করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলেছি যে এটা হলো আদার ইনহিউম্যান অ্যাক্ট, মানে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় কার নির্দেশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, তাকে গুলি করা হয়েছিল। একজন বাড়ির ভিতরে একজন শিশুকে কোলে নিয়ে তার দাদি ছিল, সেই শিশুর মাথার এক পাশে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়ে যায় এবং আরও একজনকে হত্যার অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এই ঘটনার তদন্ত শেষ করে গত 31 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে সংস্কার না হলে সব সংস্কারই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। এ সময় আগামী মাসেই 6000 চিকিৎসক নার্স নিয়োগে কাজ চলছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। অন্তর্বর্তী সরকারের 1 বছরে স্বাস্থ্য খাতের অর্জন ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রেস ব্রিফিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এতে পুরো বছরের চিত্র তুলে ধরেন। এ সময় আগামীতে তাদের কাজের পরিকল্পনাও জানান। সরকারি চিকিৎসা কাঠামোয় দীর্ঘদিনের অচল অবস্থার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন 7000 চিকিৎসককে সুপার নিউমারির পদ তৈরি করে পদোন্নতি দেয়া হবে। সেপ্টেম্বরে আরো 3000 নতুন চিকিৎসক ও 3000 নার্স নিয়োগ দেয়া হচ্ছে। একটা বড় রকমের ডাক্তার সংকট আছে আমাদের পেরিফেরিতে, আপনারা সবাই জানেন। কোনো কোনো উপজেলায় যেখানে আমার 10 জন ডাক্তার থাকার দরকার সেখানে 2 জন ডাক্তার আছে, কখনো 3 জন, নানান রকমের সমস্যা আছে। আমরা চেষ্টা করেছি নতুন করে ডাক্তার নেওয়ার জন্য। আমরা 3000 ডাক্তার আশা করি সেপ্টেম্বরে আমরা নিতে পারবো। ডায়ালাইসিস সেবা সহজলভ্য করতে সরকার 2টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বলেও জানান উপদেষ্টা। সোনার বাংলা বলে একটা প্রতিষ্ঠান আছে, তাদের সাথে কথা বলেছি, আমরা স্পেস দেব, তারা চিকিৎসাটা দিবে এবং এখানে তাদেরকে তার যে টাকাটা সে চার্জ করবে তার কিছু অংশ আমরা তাকে দেব, 1200 টাকা আমরা তাকে দেব। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন দেশের হাসপাতালগুলোতে 15000 শয্যা সংকট রয়েছে। সংস্কার কমিশন করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যারা এই সংস্কারের সঙ্গে সম্পর্কিত তাদের কাছে বলা হচ্ছে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্ব রাষ্ট্রের, এটি একটি আদায়যোগ্য উপাদান হিসেবে সংবিধানে সংরক্ষিত হবে। স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আগামীতে 5000 নার্স নিয়োগের জন্য পদ সৃষ্টির ব্যবস্থা করা হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবং পরস্পর যোগসাজশ, জাল জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 24 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আত্মীয়কে ব্যবসায়ী সাজিয়ে কাগজে কোম্পানি খুলে এই ঋণের আবেদন করা হলেও কোনো যাচাই বাছাই ছাড়াই অর্থ ছাড় দেয়ায় ইউসিবিএল এর সাবেক চেয়ারম্যান ও জাবেদের স্ত্রী রুকমিলা জামানকেও এতে অভিযুক্ত করা হয়েছে। বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থার সহকারী পরিচালক আক্তার হোসেন। ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করে উক্ত অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর তথা মানি লন্ডারিং করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ করছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 8 কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস, যার বাজার মূল্য 120 কোটি টাকা। সকালে অভিযান চালিয়ে এ স্বর্ণ জব্দ করে কাস্টমস টিম রামেজিং।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমস কমিশনার জাকির হোসেন বলেন, সকালে অবতরণ করা কাতারের দোহা থেকে আসা বিমানের একটি কার্গো হোল্ড থেকে কাপড়ে মোড়ানো 70 পিস স্বর্ণবার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় কাস্টমস আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী ও কারিগরিতে ভর্তির আবেদন ও রেজিস্ট্রেশন ফি বিকাশে পরিশোধ করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন শুরু হয়েছে 30 জুলাই, যা চলবে 11 আগস্ট পর্যন্ত। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন 30 জুলাই শুরু হয়ে চলবে 14 আগস্ট পর্যন্ত। প্রথম ধাপে একাদশ শ্রেণীর আবেদন ফি পরিশোধের পর নির্বাচিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন ফিও পরিশোধ করতে পারবে বিকাশে। নতুন আঙ্গিকে দর্শকদের সামনে ফিরে আসছে দেশের সর্ববৃহৎ ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আয়োজকেরা। প্রতিবারের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। আয়োজকরা জানান, আজ থেকে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভয়াবহ দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলে 8 শতাধিক ঘরবাড়ি সহ ভস্মীভূত হয়েছে 91,000 একর বনভূমি। এদিকে দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে পুড়েছে অন্তত 25টি বাড়ি। সেখানে 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4 সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। গেল সোমবার থেকে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা ও সেন্ট লুইস ওবিস্পো কাউন্টির লস পাদ্রেস ন্যাশনাল ফরেস্টের বিস্তীর্ণ এলাকা। এবার সান বার্নার্ডিনো কাউন্টিতেও ছড়িয়ে পড়ল দাবানল। এসব অঞ্চলে ইতোমধ্যেই পুড়েছে 8 শতাধিক বাড়িঘর। ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের সবচেয়ে বড় এ দাবানলে গেল বুধবার পর্যন্ত 91,000 একর বনভূমি বশীভূত হয়েছে। পাহাড়ি এলাকায় বাতাসের তীব্র গতিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানলের ভয়াবহতার সাক্ষী ইউরোপের দেশ ফ্রান্সও। দেশটির দক্ষিণ অঞ্চলের একটি গ্রামে অন্তত 25টি বাড়ি পুড়ে গেছে। 13,000 হেক্টরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 4 সহস্রাধিক ফায়ার সার্ভিস কর্মী। দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন 2,500-এর বেশি ঘরবাড়ি। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনেও চলছে দ্বিতীয় দফার দাবানল। স্থানীয় প্রশাসন জানায় একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে পাহাড়ি অঞ্চল হয়ে সমুদ্র সৈকত পর্যন্ত ছড়িয়ে পড়ে। এছাড়া গ্যালিসিয়া অঞ্চলের পন্তে সেসোতে ছড়িয়েছে দাবানল। সেখানে তাপমাত্রার পারদ চড়েছে 40 ডিগ্রির উপরে। দেশটির বিভিন্ন স্থানে গরমের সতর্কতা জারি করেছে প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। ফিফা র্যাঙ্কিংয়ে অসাধারণ অগ্রগতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। র্যাঙ্কিংয়ে 128 থেকে 24 ধাপ এগিয়ে এখন 104 নম্বরে লাল সবুজের কন্যারা। ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এরকম 24 ধাপ উন্নতি এবারই প্রথম। আফিদাদের বর্তমান পয়েন্ট 80.51। ফিফার নারী র্যাঙ্কিংয়ে বিজ্ঞপ্তিতেও হাইলাইট হয় লাল সবুজ কন্যাদের সাফল্যের কথা। সবশেষ জুন জুলাইতে নারী এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের কোয়ালিফাই করার ফলেই এই উন্নতি আফিদা খন্দকারদের। এর আগে 2013 ও 2017 সালে ফিফা র্যাঙ্কিংয়ে 100 নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব 17 নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র। এতে এ থেকে সি গ্রুপে 4টি এবং ডি থেকে এইচ গ্রুপে 3টি করে মোট 27 দল খেলবে। বাংলাদেশ রয়েছে এইচ গ্রুপে, যেখানে তাদের সঙ্গে খেলবে জর্ডান ও চাইনিজ তাইপে। এইচ গ্রুপের খেলা হবে জর্ডানে। আগামী 13 থেকে 17 অক্টোবরের হবে বাছাই পর্বের খেলা। বাছাই পর্বে 8 গ্রুপের 8 চ্যাম্পিয়ন নিয়ে 2026 সালে 30 এপ্রিল থেকে 17 মেতে চীনে বসবে মূল আসর। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল জানালেন ইসি সানাউল্লাহ। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন, সচিবালয় প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনকে সঠিকভাবে কাজ করার নির্দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা জন আকাঙ্ক্ষার প্রতিফলন বলছে বিএনপি। সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা। এবং স্বাস্থ্য খাতে জবাবদিহি নিশ্চিতে কাজ করছে সরকার বললেন অধ্যাপক সাইদুর। সেপ্টেম্বরে ৬,০০০ চিকিৎসক নার্স নিয়োগের আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।